সম্প্রতি জাতিসংঘ শান্তিরক্ষা পদক লাভ করে বাংলাদেশের কোন প্রতিষ্ঠান? বারনামা কোন দেশের জাতীয় সংবাদ সংস্থা? সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন কোথায় ঐতিহাসিক সাক্ষাৎ করেন? বিদ্যাবাড়ির সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং সকলের চাকরির পড়াশোনা খুবই চমৎকার চলছে। তো আমাদের বিদ্যাবাড়ির নিয়মিত আয়োজন সাপ্তাহিক আপডেট বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নিউটন মজুমদার। চলুন এই সপ্তাহের যে সকল সেরা তথ্যগুলো আছে আপনার চাকরির পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, সেই তথ্যগুলো নিয়ে আজও আমরা চলে এসেছি বরাবরের মতো আপনাদের প্রিয় আয়োজন সাপ্তাহিক আপডেট বুলেটিনে। আমরা এখনই চলে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত তথ্যগুলো দেখতে, এবং তার আগে ছোট্ট একটি কথা আপনাদের বলতে চাই। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে কিন্তু এনটিআরসি এর 6ষ্ঠ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত রেজাল্ট হতে চলেছে। তাছাড়া প্রাইমারি সার্কুলার আসতেছে এবং 49তম বিশেষ বিসিএস এর প্রস্তুতি চলছে। তো সব মিলিয়ে চাকরির একটা বিশাল রমরমা অবস্থা, এবং এই চাকরির বাজারে আপনার ভালো করার জন্য সাম্প্রতিক যে তথ্যগুলো থাকে এগুলো কিন্তু একটা বড় রোল প্লে করে। আর তার জন্য আমাদের এই যে সাপ্তাহিক আপডেট বুলেটিন ক্লাসটি আমরা প্রতি সপ্তাহে আপনাদের জন্য নিয়ে আসি, এটি আপনাদের জন্য খুবই উপকারী হবে। এবং এখান থেকে আপনারা নিয়মিত যদি তথ্যগুলো দেখেন এবং একটা সুন্দর নোট আপনার খাতায় তৈরি করেন, আশা করি সাম্প্রতিকের ভয় আপনার মধ্যে থাকবে না না না। তো দেখুন, এরই মধ্য দিয়ে আমাদের আজকের প্রথম যে প্রশ্নটি আপনাদের জন্য নিয়ে এসেছি, আপনারা স্ক্রিনে ইতোমধ্যে দেখতে পাচ্ছেন। সম্প্রতি বাংলাদেশ সরকার শিশুদের বিনামূল্যে কোন রোগের টিকাদানের ঘোষণা দিয়েছে? আশা করি খাতায় লিখে নেবেন এবং সম্ভব হলে আনসারটি আপনারা আমার এই প্রাসঙ্গিক আলোচনার মধ্য দিয়ে কমেন্টে করবেন। তাহলে হবে কি, প্রতিদিনের মতো যেটা বলি, একসঙ্গে আপনার দেখা, শোনা এবং লেখা তিনটি কাজ যখন হবে, এই বিষয়টি এই ক্লাস থেকে আপনার পড়াটি কিন্তু মেমোরাইজ হয়ে যাবে পরবর্তীতে। আর এর জন্য আপনাকে আলাদা করে কিন্তু কোনো সময় দেওয়া লাগতেছে না। তো এখানে আপনারা 4টি পয়েন্ট দেখতে পাচ্ছেন: পোলিও, টাইফয়েড, হেপাটাইটিস বি এবং হাম। এই 4টির মধ্যে যেটি সঠিক উত্তর সেটি হচ্ছে, আপনারাই বলুন, টাইফয়েড। সম্প্রতি বাংলাদেশ সরকার, এটি হচ্ছে সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে কিন্তু এই কার্যক্রমটি শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেপ্টেম্বর মাসে 1 তারিখ নয়, পরবর্তীতে সময়টা একটু বর্ধিত করা হয়েছে। এটা হচ্ছে অক্টোবরের 12 তারিখ। অক্টোবরের 12 তারিখ আপনারা এটাও লিখে নিতে পারেন। অক্টোবরের 12 তারিখে হচ্ছে এই টাইফয়েড রোগের টিকা দেওয়া শুরু হবে, এবং এটি প্রায় 5 কোটি শিশুকে দেওয়া হবে যাদের বয়স হচ্ছে 1 বছরের কম, এবং সেখান থেকে 15 বছর বয়স পর্যন্ত এরকম প্রায় 5 কোটি শিশুকে কিন্তু এই টিকাটি দেওয়া হবে। এবং এর সঙ্গে আরেকটু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে পোলিও। বাংলাদেশ কিন্তু আপনারা জানেন যে কয়েক বছর আগে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, WHO বাংলাদেশকে 2014 সালে কিন্তু পোলিও মুক্ত দেশ হিসাবে ঘোষণা করে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পোলিও মুক্ত হয় বাংলাদেশ কত সালে? 2014 সালে। এবং বাংলাদেশ কিন্তু এই পোলিওর যে টিকা আমরা ছোটবেলায় দেখেছি, আপনারাও যারা ক্লাসটি করছেন অনেকেই হয়তো অভিজ্ঞতা আছে, লাল একটি ক্যাপসুল খাওয়ার বা একটা হলুদ রঙের একটা ক্যাপসুল খাওয়ার। এই যে পোলিও ওষুধ বা এই যে ছোটবেলায় আমাদের টিকা দেওয়া হয়েছে, অনেকের হয়তো বা এখনো হাতে বা শরীরে বিভিন্ন জায়গায় কিন্তু এই চিহ্নগুলো আপনাদের আছে যে টিকা দেওয়ার। তো এই পোলিও টিকাদান কর্মসূচি কিন্তু বাংলাদেশে শুরু হয় কত সালে? 1979 সালে। তো এখানের গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু আপনাদের জন্য আমরা প্রোভাইড করলাম। তো আশা করি এখান থেকে আপনারা কিন্তু তথ্যগুলো পেয়ে গেলেন। তাহলে WHO 2014 সালে বাংলাদেশকে পোলিও মুক্ত ঘোষণা করে, এবং বাংলাদেশে পোলিও টিকাদান কর্মসূচি শুরু হয় 1979 সালে। এবং সম্প্রতি সরকার যে রোগের টিকাটি দেওয়া শুরু করছে, টাইফয়েড, আমরা প্রায় দেখি টাইফয়েড জ্বর হয়, এবং এটি শুরু হবে 12 অক্টোবর থেকে। তো আশা করি প্রশ্নটি ক্লিয়ার। তো পরবর্তী যে প্রশ্নটি আছে আপনাদের জন্য, সেটি এখন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। আর একটি গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন আপনাদের জন্য। সম্প্রতি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে কোন বিশ্ববিদ্যালয়? আমাদের বাংলাদেশ সরকারের বর্তমান মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু সম্প্রতি সময় আপনারা জানেন কোন দেশ সফরে গিয়েছিল? জেনে থাকলে কমেন্টে জানাবেন। হ্যাঁ, মালয়েশিয়া। তিনি কিন্তু মালয়েশিয়া সফর করলেন, এবং মালয়েশিয়া সফরকালে কিন্তু তাকে মালয়েশিয়ার একটা প্রধান বিশ্ববিদ্যালয় থেকে, একটা গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়। কোন বিশ্ববিদ্যালয়টি? এখানে কিন্তু 4টি অপশন আছে, আপনারা চাইলে অপশনের উত্তরটি আপনারা লিখতে পারেন। তো এইটি হচ্ছে ইউনিভার্সিটি কেওয়াংসান, মালয়েশিয়া। ইউনিভার্সিটি কেওয়াংসান, মালয়েশিয়া। এই বিশ্ববিদ্যালয় থেকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে কিন্তু সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়েছে। এবং এই ইউনিভার্সিটিটাকে কিন্তু আবার ন্যাশনাল ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া সেটাও কিন্তু বলা হয়ে থাকে। আমরা বিভিন্ন পত্রিকায় কিন্তু পড়েছি, আপনারা পড়েছেন যে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া।
এটাকে কিন্তু মালয়েশিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিও কিন্তু বলা হয়ে থাকে, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া এটাকে, এই বিশ্ববিদ্যালয়টাকে। এবং এদের স্থানীয় ভাষায় হয়তোবা এটাই হবে, জাতীয় শব্দটাকে তারা হয়তোবা কেবাংসান নামে হয়তোবা তারা অভিহিত করে থাকে। তো এই বিশ্ববিদ্যালয়টির যে নামটা আপনারা গুগলে সার্চ করলে পাবেন, ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া। তো এই বিশ্ববিদ্যালয় থেকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে খুব সম্প্রতি রিসেন্ট সময়ে কিন্তু ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়েছে। এবং এখানে আরেকটু তথ্য দিতে চাই, এই যে সফরটা হলো, এখানে কিন্তু 5টি চুক্তি, মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের 5টি চুক্তি স্বাক্ষর হয়েছে। কয়টি চুক্তি? 5টি। অবশ্যই এটি কিন্তু আপনি খাতায় লিখে নেবেন। 5টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই যে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশ সরকারের। কতটি? 5টি চুক্তি। তো এই জায়গা থেকেও যে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল আপনারা জেনে গেলেন। আমরা পরবর্তী যে প্রশ্নটি আছে সেটি কিন্তু এ পর্যায়ে চলে যেতে পারি। বাংলাদেশ ব্যাংকের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা অনুযায়ী বর্তমানে বিশ্বের চাল উৎপাদনে বাংলাদেশ কততম? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এবং এই যে বাংলাদেশ ব্যাংকের এই যে নীতিমালাটি প্রণয়ন করা হয়েছে, বা এই যে বাংলাদেশ ব্যাংকের কৃষি ও পল্লী নীতিমালা, এই যে নীতিমালাটি, এই নীতিমালায় কিন্তু আরও কয়েকটা বিষয়ে, গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে কিন্তু উল্লেখ করা হয়েছে। এখানে একটু আপনারা যদি চান, আমরা কিন্তু এই নোটসগুলো আপনাদের ভালো করে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করি, এবং আপনাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু আমরা এখান থেকে দিয়ে দিই। আর এই যে নীতিমালাটি যেটি বললাম যে বাংলাদেশ ব্যাংকের, এখানে কিন্তু এইটার পাশাপাশি কততম আপনারা কমেন্টে লিখতে থাকুন, আমি বলি এর সঙ্গে কিন্তু আরও কিছু বাংলাদেশ কোন জিনিসটাতে কততম পজিশনে আছে এটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। তো দেখুন, এইখানে বর্তমানে বাংলাদেশ কিন্তু চাল উৎপাদনের বিশ্বে ভালো একটা অবস্থানে আছে, এবং সেই অবস্থানটি কত? 3য়। বর্তমান বিশ্বে চাল উৎপাদনে বাংলাদেশ কিন্তু 3য় অবস্থানে আছে। আমাদের জন্য এটা কিন্তু অনেক বড় গর্বের, যদি আমাদের অনেক খাদ্য সংকট হয়, এবং এর জন্য আমাদের যে দুষ্টু ব্যবসায়িক চক্র আছে, সিন্ডিকেট আমরা বলে থাকি, সিন্ডিকেটটা মূলত হচ্ছে দায়ী। আর দেখুন, প্রথম অবস্থানে আছে কারা, একটু আপনারা এটাও খাতায় অবশ্যই লিখে নেবেন। চীন, চাল উৎপাদনে বিশ্বে প্রথম অবস্থানে আছে কি? চীন। দ্বিতীয় অবস্থানে আছে ভারত, দ্বিতীয় অবস্থানে ভারত, এবং তারপরেই অবস্থানকার, তারপরের অবস্থানটাই কিন্তু আমাদের বাংলাদেশের। এবং এর সঙ্গে কিন্তু আরও কিছু বিষয় আছে, যেমন পাট উৎপাদনে, এবং আপনার এই পাট উৎপাদনে কিন্তু বিশ্বে বাংলাদেশ এখন 2য় পজিশনে আছে। এবং মিঠা পানির মাছ, পাট, আমি একটু লিখে দিচ্ছি, আপনারা কাইন্ডলি এটা নেবেন। পাট ও মিঠা পানির মাছ উৎপাদনে হচ্ছে বাংলাদেশ 2য়। এটা আপনারা লিখে নিতে পারেন। পাট ও মিঠা পানির মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশ কততম? 2য়, এই রিপোর্টটা অনুসারে কিন্তু। এবং আরও অনেক বিষয় কিন্তু এখানে বলা হয়েছে। তো এই কয়েকটা বিষয় আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আপনারা এখান থেকে কিন্তু যে নোটটি হলো, চাল উৎপাদনে বিশ্বে বাংলাদেশ কততম? 3য়। আর প্রথম হচ্ছে কি চীন, তারপরে 2য় অবস্থানে আছে কি ভারত, এবং পাট ও মিঠা পানির মাছ আহরণে কিন্তু বিশ্বে বাংলাদেশ এখন কততম অবস্থানে আছে? 2য় অবস্থানে। তো আশা করি এই বিষয়গুলো আপনাদের অনেক কাজে আসবে। তো আমরা তার পরবর্তী যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি আছে সেটিতে চলে যেতে পারি। সম্প্রতি জাতিসংঘ শান্তিরক্ষা পদক লাভ করে বাংলাদেশের কোন প্রতিষ্ঠান? এটাও খুবই গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে প্রয়োজনীয় যে নোটসগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করবো। আপনারা যদি জেনে থাকেন দাগ নম্বরটিও লিখতে পারেন। এই প্রশ্নটিতে দাগ নম্বরটি, যদিও দাগ এখানে আমাদের আলাদা করে দাগ নম্বর দেওয়া নাই, তবে আপনি এখানে ক খ কোনটি সঠিক আনসার এভাবে লিখলেও এটা আপনার জন্য বেশি উপকারী হবে। এবং বিদ্যাবাড়ির ক্লাসগুলো আপনাদের কেমন লাগে, আমাদের এই আয়োজনটি কেমন লাগে, কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট কিন্তু আমাদের অনেক বেশি অনুপ্রাণিত করে, এবং আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসার জন্য আমাদের কিন্তু আরও বেশি উৎসাহ যোগায়। তো দেখুন, সম্প্রতি জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে যে এই যে শান্তিরক্ষার উপরে যে পদকটি, এটি কিন্তু লাভ করেছে বাংলাদেশ পুলিশের নারী কন্টিনজেন্ট। এই যে বাংলাদেশ পুলিশের নারী কন্টিনজেন্ট, তারা গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে কিন্তু তারা দায়িত্ব পালন করছে, এই নারী কন্টিনজেন্ট। এবং 178 জন সদস্য কিন্তু এখানে দায়িত্ব পালন করছে, 178 জন নারী সদস্য, এবং তাদের মধ্যে 68 জন সদস্যকে কিন্তু এই যে জাতিসংঘের শান্তিরক্ষা যে পদকটি, এটি কিন্তু দেওয়া হয়েছে। তো এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় গর্বের। এবং বাংলাদেশ কিন্তু শান্তিরক্ষা মিশনে জানেন একটা বড় রোল প্লে করে, এবং 1988 সাল থেকে যে ইউনিমগ মিশনটা, 1988 সাল থেকে কিন্তু বাংলাদেশের এই শান্তিরক্ষা মিশনের জার্নি শুরু হয়। কত সালে? 1988 সাল থেকে। এবং বাংলাদেশ পুলিশ কিন্তু প্রথম এই শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে 1989 সালে। 1989 সালে বাংলাদেশ পুলিশ হচ্ছে এই সালে প্রথম হচ্ছে শান্তিরক্ষা মিশনে 1989 সালে জয়েন করে, এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রথম যায় হচ্ছে যে ইউনিমগ নামে যে শান্তিরক্ষা মিশনটা, সেটাতে যায় 1988 সালে। তো দ্রুত যাওয়ার জন্য হয়তো আরো ডিটেল আলোচনা করার সুযোগ আছে, বাট
করতে পারছি না, বাট আপনাদের জন্য কিন্তু আমরা অনেক বড় একটা ফুলের ডালার মতো, বড় একটা ফুলের ডালার মতো অনেক কিছু নিয়ে সাজিয়ে নিয়ে আমরা কিন্তু আসি যে আপনাদের ভালো কিছু প্রোভাইড করার জন্য। তো যাই হোক, আশা করি এই যে যতটুকু তথ্য দিলাম এগুলোই আপনাদের অনেক অনেক কাজে আসবে এবং আমরা পরবর্তী যে প্রশ্নটি আছে সেটিতে চলে যেতে পারি। আর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এখানে কিন্তু আমাদের অনেক কনফিউশন থাকে, বর্তমানে দেশে পরিবেশ বান্ধব পোশাক কারখানার সংখ্যা কতটি? এই যে দেশে পরিবেশ বান্ধব পোশাক কারখানার সংখ্যা, এটি আমেরিকার একটা সংগঠন, এই যে গ্রিন পিস একটা সংগঠন আর কি, তারা কিন্তু এই সনদটা দিয়ে থাকে এবং সম্প্রতি সময়ে তারা কিন্তু আরো বাংলাদেশের 5টি কোম্পানিকে, সম্প্রতি আরো 5টি কোম্পানিকে তারা এই সনদটি দিয়েছে। এই 5টি কোম্পানিকে দিয়ে বর্তমানে বাংলাদেশের এই পরিবেশ বান্ধব যে সবুজ কারখানা বলা হয় যেগুলোকে, এর সংখ্যা দাঁড়িয়েছে 258টি। এটি কিন্তু মাঝে মাঝেই পরিবর্তন হয়, অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, কনফিউশন থাকতে পারে। তো আমরা কিন্তু এই সপ্তাহের যে তথ্যটি 5টিকে ইনক্লুড করে যে তথ্যটি, সেটি আপনাদের জন্য নিয়ে এসেছি 258টি, এবং পরবর্তী সর্বশেষ আপডেটটা আশা করি আমাদের এই ক্লাসের মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো চলুন আমরা পরবর্তী যে প্রশ্নটি আছে সেটিতে চলে যেতে পারি। আর একটি খুব ইম্পর্টেন্ট, এটিও যে বিটিভির শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণ অনুষ্ঠানের নাম কি? আপনারা জানেন, অবশ্যই কমেন্টে আপনারা আনসার জানলে লিখতে থাকবেন, আর আমরা যে অন্যান্য আলোচনাগুলো আছে সেগুলো কিন্তু আপনাদের জন্য করছি। এই যে অনুষ্ঠানটি দীর্ঘদিন বন্ধ ছিল, দীর্ঘদিন বন্ধ থাকার পরে গতকাল 17 আগস্ট গতকাল কিন্তু এই অনুষ্ঠানটির উদ্বোধন করেছেন আমাদের মাহফুজ আলম উপদেষ্টা মহোদয়। তো এই অনুষ্ঠানটি কিন্তু বিটিভিতে নতুন করে শুরু হয়েছে এবং এই অনুষ্ঠানটির নাম হচ্ছে নতুন কুড়ি। খুব ভালো একটি অনুষ্ঠান, এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যে শিশু কিশোর আছেন তাদের যে প্রতিভাগুলো সেগুলো কিন্তু আগে এই অনুষ্ঠানটির মাধ্যমে কিন্তু বেরিয়ে আসতো, এবং এই পথটি আবার চালু হয়েছে এই অনুষ্ঠানটি, এবং এর মাধ্যমে কিন্তু এই প্রতিভা অন্বেষণের কাজটা আরও সুদূর প্রসারী এবং খুব ভালো হবে আমরা আশা করি। তো চলুন আমরা পরবর্তী প্রশ্নটাতে চলে যেতে পারি। সম্প্রতি সময় কিন্তু খুব আমরা মিডিয়া, আন্তর্জাতিক মিডিয়া বা পত্রিকার পাতা খুললে কিন্তু এই বিষয়টি দেখতে পাচ্ছি, ডোনাল্ড ট্রাম্প, সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন কোথায় ঐতিহাসিক সাক্ষাৎ করেন। এই দুইজনে একটা ঐতিহাসিক সাক্ষাৎ করেছে, এবং সেটি কিসের উপরে? ইউক্রেনে যে একটা যুদ্ধ চলছে দীর্ঘদিন, এবং এই ইউক্রেন যুদ্ধটা কিভাবে সমাধান করা যায় তার জন্য। এবং আমরা সেই প্রশ্নটা এখানে নিয়ে আসি, কারণ এটা ঐতিহাসিকভাবে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং আন্তর্জাতিক পলিটিক্সে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। তো আপনারা বলুন কোনটি সঠিক উত্তর, আর এর পাশাপাশি আমরা এই বিষয়টা জেনে নিই। এবং যেখানে কিন্তু এই আলোচনাটি হয়েছে, মজার বিষয় হচ্ছে কি, সেই জায়গাটি একটা সময় কিন্তু রাশিয়ার ছিল, এবং সেই জায়গাটি রাশিয়ার কাছ থেকে 1867 সালে, কমেন্টে উত্তরটা লিখতে থাকুন আর আমি আলোচনা করতে থাকি। 1867 সালে মাত্র 72 লক্ষ ডলারের বিনিময়ে, 72 লক্ষ ডলারের বিনিময়ে এই জায়গাটি কিন্তু আমেরিকা কিনে নেয়। মাত্র 72 লাখ ডলারের বিনিময়ে 1867 সালে এই জায়গাটি কারা কিনে নেয়? আমেরিকা কিনে নেয় রাশিয়ার কাছ থেকে, এবং সেই জায়গাটি হচ্ছে কি আলাস্কা। এবং এই আলাস্কাতেই কিন্তু সম্প্রতি সময়ে ডোনাল্ড ট্রাম্প 15 আগস্ট আমরা বলে থাকি, বাট ওইটা হচ্ছে কি 15 আগস্ট মানে 16 আগস্ট পড়ে যায়, বা ওইটা টাইম ছিল হচ্ছে রাত 1টা 16 আগস্ট। তো আমরা 15 আগস্টই ধরি। 15 আগস্টে কিন্তু এই আলাস্কাতে ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন, তারিখটা হয়তো আসবে না, জায়গাটি আসবে। বা আর একটা গুরুত্বপূর্ণ এখানে কিন্তু প্রশ্ন থাকে যে এই যে আলাস্কা নিয়ে, যে আলাস্কা, রাশিয়া এবং আপনার দেখেন যে বিষয়টি এখান থেকে আসতে পারে যে আমেরিকা এবং রাশিয়ার মধ্যে যে একটা প্রণালী আছে, এই আলাস্কাটাকে রাশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী? সেটি হচ্ছে বেরিং প্রণালী। এই বেরিং প্রণালী হচ্ছে আমেরিকা এবং রাশিয়াকে পৃথক করেছে, অর্থাৎ রাশিয়া থেকে আলাস্কাকে পৃথক করেছে বেরিং প্রণালী, এবং এর দৈর্ঘ্যটা হচ্ছে মাত্র 90 কিলোমিটার। 90 কিলোমিটার। এই বেরিং প্রণালীর মাধ্যমে ইউএসএ এবং রাশিয়া পৃথক হয়েছে। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা অনেক পরীক্ষায় কিন্তু এসে থাকে। তো এটিও কিন্তু আপনারা নোট নিয়ে নেবেন। এবং এই আলাস্কাটা কিন্তু একটা সময় রাশিয়ার অংশ ছিল, বললাম, যেটি 1867 সালে কিন্তু রাশিয়ার কাছ থেকে 72 লাখ ডলারের বিনিময়ে আমেরিকা কিনে নেয়। এবং এখানে আরেকটি প্রদেশ আছে কিন্তু ফ্লোরিডা, ইউএসএর। আর এখানে ওয়াশিংটন আপনারা দেখতে পাচ্ছেন, আমেরিকার রাজধানী, ওয়াশিংটন ডিসি, মস্কো রাশিয়ার রাজধানী। আর ফ্লোরিডাটা কিন্তু এগুলো এসে থাকে, বারবারই পরীক্ষায় আসে, যে আমেরিকার কয়েকটা অঙ্গরাজ্য আছে যেগুলো আমেরিকা বিভিন্ন দেশ থেকে কিনে নিয়েছে, যেমন আলাস্কাটা তার মধ্যে একটা, বললাম, রাশিয়ার কাছ থেকে নিয়েছে। ফ্লোরিডাটা কিনেছে কিন্তু স্পেনের কাছ থেকে।
আমেরিকা ফ্লোরিডা প্রদেশটা কিনেছে স্পেনের কাছ থেকে, এবং আরেকটা গুরুত্বপূর্ণ প্রদেশ আছে যেটা ফ্রান্সের কাছ থেকে আমেরিকা কিনে নিয়েছে। আপনারা যদি জেনে থাকেন কমেন্টে জানান। আর সেই প্রদেশটা হচ্ছে লুইজিয়ানা। এই লুইজিয়ানা প্রদেশটা কিনেছে কার কাছ থেকে? ফ্রান্সের কাছ থেকে। তো আশা করি এখানেও আপনারা অনেকগুলো বিষয় জেনে গেলেন। তো আমরা কিন্তু এবার খুব সহজে পরবর্তী প্রশ্নটাতে চলে যেতে পারি। খুব প্যাথেটিক, প্রতিদিনই আমাদের আলোচনায় এই টপিকটি এসে থাকে, ফিলিস্তিন প্রসঙ্গ, গাজা প্রসঙ্গ। আর এই বিষয়টি আলোচনা করতে গেলে আসলে আমার ভিতরে যে সত্তাটা থাকে সেটাও মনের অজান্তে কেঁদে ওঠে। কারণ হচ্ছে যে আসলে এটা মানা যায় না, গাজায় যে মানবিক সংকট চলছে এবং ইসরায়েল যে বর্বরতা চালাচ্ছে সেখানে, এবং সেই ফিলিস্তিনি নিয়েই প্রশ্নটি। ফিলিস্তিনিদের জন্য ইসরায়েলের প্রস্তাবিত বিতর্কিত বসতি প্রকল্পের নাম কি? সম্প্রতি ফিলিস্তিনের যে ইসরায়েলের যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, তিনি কিন্তু একটা জায়গায় এই ফিলিস্তিনিবাসীদের, এই গাজাবাসীদেরকে স্থানান্তর করার একটা তার মন্ত্রী সবাই সেখানে কিন্তু একটা অনুমোদন করেছে, সেটা হচ্ছে দক্ষিণ সুদানে। এবং এই প্রকল্পটির নাম কি? দক্ষিণ সুদানে এই যে তারা গাজাবাসীকে পাঠাতে চাচ্ছে ইসরায়েল, এই প্রকল্পটির নাম কি? আপনারা জেনে থাকলে অবশ্যই বলবেন। এবং আরও যেটা বলি যে এখানে কিন্তু মাত্র যে পরিমাণ খাদ্য দরকার গাজায়, তার মাত্র 10%। ইসরায়েল সরকার কিন্তু মাত্র 10% খাদ্য, প্রয়োজনের মাত্র 100 ভাগের 10 ভাগ খাদ্য, যেখানে 100টা খাবার দরকার সেখানে মাত্র 10টা খাবার সেখানে যেতে দিচ্ছে মাত্র। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ যে মোট চাহিদার মাত্র 10% খাদ্য কিন্তু গাজায় যেতে দিচ্ছে ইসরায়েল। এবং যে প্রকল্পটি তারা নিয়েছে সেটা হচ্ছে E1, অর্থাৎ তারা আফ্রিকার একটি দেশ দক্ষিণ সুদানে E1 প্রকল্পের মাধ্যমে তারা এই ফিলিস্তিনিবাসীদেরকে ওখানে স্থানান্তর করতে যাচ্ছে, এবং তারা গাজা বা ফিলিস্তিন রাষ্ট্রটাকে তারা দখল করতে যাচ্ছে এই ভয়ঙ্কর পরিবেশ। এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই যে বিষয়টি এটি বলেছিলেন আগেই যে গাজাবাসীকে অন্য কোথাও স্থানান্তর করা হবে, এবং সেই মাস্টার প্ল্যানটা কিন্তু আমরা এই E1 প্রকল্পের মাধ্যমে কিন্তু জানতে পারলাম। তো আমরা পরবর্তী প্রশ্নটাতে চলে যেতে পারি। আর অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমাদের ক্লাস কেমন লাগে, আলোচনা কেমন লাগে, এবং আপনাদের এই কমেন্ট বা আপনাদের এই উৎসাহ কিন্তু আমাদের অনেক অনুপ্রেরণা যোগায়। তো পরবর্তী তথ্যটি আপনারা দেখতে পাচ্ছেন, গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্স 2025-এর তথ্য মতে বিশ্বের বসবাসযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান কততম? আমাদের রাজধানী শহর, আমাদের প্রিয় শহর ঢাকা। এবং সম্প্রতি সময়ে এই যে ইয়াটা ইন্ডেক্স বা এই যে রিপোর্টটা এসেছে, এখানে কিন্তু ঢাকার অবস্থানটা খুব একটা ভালো নেই, কারণ ঢাকা আপনারা জানেন খুবই জনবহুল। এবং কততম আপনারা জেনে থাকলে কমেন্টে অবশ্যই লিখেন। এবং তারপরে কিন্তু আর মাত্র 2টা শহর আছে পৃথিবীর খারাপের দিকে আর কি। যেমন ঢাকার অবস্থানটা হচ্ছে, আমি এখানেই বলে দিচ্ছি, 171তম হচ্ছে আমাদের ঢাকা। ঢাকা হচ্ছে আমাদের 171তম, এবং 172তমতে কিন্তু আছে যে শহরটি, সেটি হচ্ছে লিবিয়ার রাজধানী ত্রিপলি। এবং সর্বশেষ এটা হচ্ছে ত্রিপলি, 172 নম্বর আছে ত্রিপলি, লিবিয়ার রাজধানী ত্রিপলি। এবং সর্বশেষ যেটি আছে দামেস্ক, সিরিয়ার রাজধানী। দামেস্ক হচ্ছে 173 নম্বরে সর্বশেষ। এবং এখানে আর একটি তথ্য কিন্তু আপনাদের একটু জানতে হবে। প্রথমে বসবাসের দিকে সবথেকে উর্বর যে শহরটি, সেই শহরটি কোনটি? সেটি হচ্ছে কোপেনহেগেন, ডেনমার্ক। তো আমি এটাও লিখে দিচ্ছি। কোপেনহেগেন, ডেনমার্কের রাজধানী। তো আশা করি এখান থেকেও যে তথ্যগুলো দরকার আপনারা পেয়ে গেলেন। আমরা পরবর্তী তথ্যটাতে কিন্তু এবার চলে যেতে পারি। আরেকটি গুরুত্বপূর্ণ, সম্প্রতি সময়ে একজন নারী মারা গিয়েছেন। তিনি প্রথম নারী হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আপনারা জানেন যে আগামী সেপ্টেম্বর মাসের একটা অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের যে নির্বাচনটি হতে যাচ্ছে, এবং এটি এখন কিন্তু খুব আলোচনায় আছে। যেহেতু নির্বাচনটা হচ্ছে সেহেতু এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি প্রথম নারী ভিপি ছিলেন, ভাইস প্রেসিডেন্ট বা সহসভাপতি ছিলেন এই ডাকসুর। এবং কে, আপনারা জেনে থাকলে কমেন্টে লিখবেন। এবং এর সঙ্গে আরও কিন্তু গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আপনাদের জন্য নিয়ে এসেছি, যেমন লীলা নাগ কি প্রথম ভিপি ছিলেন আপনাদের মনে হয়? না, কিন্তু তিনি হচ্ছে প্রথম ছাত্রী ছিলেন। প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা বা প্রথম ছাত্রী, নারী ছাত্রী ছিলেন কে? প্রথম ছাত্রী এই লীলা নাগ, প্রথম ছাত্রী। আর প্রথম মুসলিম ছাত্রী ছিলেন
প্রথম মুসলিম ছাত্রী ছিলেন কে? এই ফজিলাতুন্নেসা জুহা। এবং আরেকটা গুরুত্বপূর্ণ, কিন্তু প্রথম মুসলিম নারী অধ্যক্ষ ছিলেন, এবং ইডেন মহিলা কলেজের কিন্তু এই ফজিলাতুন্নেসা জুহা কিন্তু ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ ছিলেন। প্রথম মুসলিম নারী অধ্যক্ষকে এই ফজিলাতুন্নেসা জুহা, এবং তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম নারী ছাত্রীও ছিলেন। তো আশা করি এই বিষয়টিও আপনাদের অনেক অনেক বেশি কাজে লাগবে। এবং এর সঙ্গে যেটি বলবো, আমাদের আজকের কাঙ্ক্ষিত উত্তরটি হচ্ছে মাহফুজা খানম। তিনি 1966-67 সালে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু ভিপি, এই ডাকসু ভিপি ছিলেন কিন্তু, এবং প্রথম নারী ভিপি তিনি নির্বাচিত হন, এই মাহফুজা খানম। তো আপনারা আশা করি এখান থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো এর মাধ্যমে আপনারা জেনে গেলেন। এবং মাহফুজা খানম কিন্তু তিনি কিন্তু আমাদের একজন আইনমন্ত্রী ছিলেন, শফিক আহমেদ তার সহধর্মিণী ছিলেন। তো আশা করি বিষয়গুলো আপনাদের অনেক অনেক কাজে আসবে। তো আমরা পরবর্তী প্রশ্নটাতে চলে যেতে পারি। আমরা পরবর্তী প্রশ্নটাতে এসেছি, এবং এখান থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানবো। কিন্তু তার আগে একটু ইনফরমেশন আপনাদের ক্লাসের ভিতর আশা করি উপকারে লাগবে। যে আপনারা জানেন হয়তো বা আগামীকাল আপনাদের কাঙ্ক্ষিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তির NTRC এর যে রেজাল্ট সেটি কিন্তু প্রকাশিত হতে যাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা এই মাসের শেষ নাগাদ প্রাইমারির একটা বড় সার্কুলার 17,000+ শিক্ষক নিয়োগ, তার সঙ্গে কিন্তু আবার PHC থেকে একটা প্রধান শিক্ষক নিয়োগের একটা বিশাল সার্কুলার আসবে, এবং এই NTRC এরও একটা বিশাল সার্কুলার। কারণ এই যে দেখেন, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কিন্তু আবেদন করেছিল 57,000, সেখান থেকে আমরা বিভিন্ন পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি নিয়োগ পেয়েছি 41,000+ কিছু মানুষ হয়তোবা। তো এখানেই কিন্তু একটা, এবং এখানে কিন্তু পদসংখ্যা ছিল ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে 1,822,000টি। তো এখান থেকে মাত্র নিয়োগ পাচ্ছে 41,000। তো এখানেই আমরা দেখতে পাচ্ছি কিন্তু যে 60,000+ একটা বিশাল অ্যামাউন্ট পদসংখ্যা কিন্তু খালি থাকছে, এবং তার সঙ্গে যুক্ত হচ্ছে আরও কিন্তু নতুন পদসংখ্যা। তো অনেক বড় একটা 19তম সার্কুলার, শিক্ষক নিবন্ধনের সার্কুলার হোক বা যাই হোক, সামনে যে এই যে NTRC শিক্ষক নিবন্ধনের সার্কুলারটি আসতেছে, এটি কিন্তু আপনাদের জন্য একটা বড় অপরচুনিটি নিয়ে আসতেছে, এবং হিউজ অ্যামাউন্টের একটা সার্কুলার কিন্তু আসতেছে। তার সঙ্গে প্রাইমারি, আবার 49তম বিশেষ BCS চলছে। তো সব মিলিয়ে কিন্তু একটা চাকরির একটা রমরমা অবস্থা এখন। আর এই অবস্থার ভিতরে আপনার একটি কাঙ্ক্ষিত যে পদ, একটা চাকরি, সেটি কিন্তু আপনাকে নিশ্চিত করতে হবে। তার জন্য কিন্তু আপনার একটা সুন্দর গাইডলাইনের দরকার আছে। আর সুন্দর গাইডলাইনের জন্য যদি আপনি চান, বিদ্যাবাড়ির এই সব বিষয়ের উপরে কিন্তু বিদ্যাবাড়ির বিভিন্ন কোর্স আছে, আপনি কিন্তু ইজিলি একটা কোর্স করে সুন্দর একটা গাইডলাইন পেতে পারেন, এবং আপনি আপনার স্বপ্নের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে কিন্তু খুব ইজিলি পৌঁছে যেতে পারেন। তো আপনাদের জন্য শুভকামনা। তো চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। বারনামা কোন দেশের জাতীয় সংবাদ সংস্থা? তা আপনারা জানলে উত্তরটা অবশ্যই আমি তো লিখতে বলেছি, হয়তো আগেই লিখবেন। তো দেখুন, সম্প্রতি সময় আমরা জানি আমাদের প্রধান উপদেষ্টা কোথায়, মালয়েশিয়া সফর করেছেন, এবং মালয়েশিয়ার যে জাতীয় সংবাদ সংস্থা সেটি হচ্ছে এই বারনামা। এই বারনামায় তিনি কিন্তু একটা সুন্দর সাক্ষাৎকার দিয়েছেন, এবং সেখানে কিন্তু আমাদের নির্বাচন, সার্বিক বিষয়গুলো নিয়ে দেশের কিন্তু তিনি আলোচনা করেছেন। তো আশা করি আপনারা ক্লিয়ার। তার সঙ্গে আরও কিছু গুরুত্বপূর্ণ এখানে রাষ্ট্রের নাম আছে, এবং তাদের বিভিন্ন সংবাদ সংস্থা আছে, সেগুলো কিন্তু আপনাদের চাকরির পরীক্ষায় বারবার এসে থাকে, এবং সেইগুলো আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করবো। যেমন রাশিয়ার হচ্ছে তাস, TASS, তাস। যুক্তরাষ্ট্রের আছে আপনার বিভিন্ন ধরনের আছে, ধরেন CNN, AP, অ্যাসোসিয়েট প্রেস। তারপরে যুক্তরাজ্যের আছে BBC, রয়টার্স। তো অনেকগুলো বিষয় কিন্তু আপনারা জেনে গেলেন এই ক্লাসটা থেকে, এবং এইখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য। তো ক্লাসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কে কোন জায়গা থেকে, কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, এবং কোন ডিস্ট্রিক্ট থেকে যুক্ত ছিলেন, অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমরা আমাদের পরবর্তী পর্যায়ে, আমাদের ক্লাসের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। তো সামনের সপ্তাহে আবার দেখা হবে, আরও কিছু সুন্দর তথ্য নিয়ে দেখা হবে। আর এখানে আপনারা যেটি বললাম, আমাদের হেল্পলাইনের নম্বরটি দেখতে পাচ্ছেন। আপনারা যে কোনো প্রয়োজনে জিজ্ঞাসাতে, যে কোনো আমাদের ব্যাচ বা যে কোনো ইনফরমেশনের ব্যাপারে এই নম্বরটিতে যোগাযোগ করতে পারেন। আর তার সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে, আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া আছে, আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া আছে, এবং আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে। এই প্ল্যাটফর্মগুলোতে যুক্ত থেকে আপনারা কিন্তু আপনাদের চাকরির প্রস্তুতি খুব ভালোভাবে নিতে পারেন, এবং সকলের সফলতা কামনা করে আমাদের সুপ্রিয় শিক্ষার্থী সকলের কাছ থেকে আমি নিউটন মজুমদার আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের প্রস্তুতি আরও সুন্দর হোক এই কামনায়। ধন্যবাদ সকলকে।